জার্মানি ডয়েচে ভেলে বা ডিডব্লিউর অন্বেষণে আপনাদের সবাইকে স্বাগত। বিজ্ঞান ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠানে আজও তুলে ধরা হবে মজার সব তথ্য, দারুণ সব আবিষ্কার। আজ থাকছে ক্রমশ গলে যাচ্ছে আল্পসের হিমবাহ, ভারতে এআই দিয়ে বায়ু দূষণের মোকাবিলা, আর শোনাবো পারমাণবিক দুর্ঘটনার 40 বছর পরে চেরনোবিলের পরিস্থিতির কথা। বৈশ্বিক উষ্ণায়নের কারণে আল্পসের বরফ দ্রুত গলছে। অস্ট্রিয়ার আল্পস পর্বতে মাত্র কয়েকদিনেই হিমবাহের উপরের স্তর গলে প্রায় 37 সেন্টিমিটার নিচে নেমে গেছে। আল্পস থেকে হিমালয়, পৃথিবীর পাহাড়গুলো এখন জলবায়ু পরিবর্তনের সংকেত পাঠাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে আগামী কয়েক দশকে পৃথিবীর বহু হিমবাহ হারিয়ে যেতে পারে, যার পরিস্থিতি হবে মারাত্মক। অস্ট্রিয়ার আল্পস পর্বতে বিজ্ঞানীদের একটি দিন। পরীক্ষা করার জন্য 4 দিন আগে এই খুঁটিটা বরফে পুঁতেছিলাম। এখন হিমবাহের উপরের অংশ থেকে খুঁটির এই দাগের দূরত্বটা মাপব। মেপে দেখছি পৃষ্ঠটা প্রায় 37 সেন্টিমিটার নেমে গেছে। মানে মাত্র কয়েকদিনেই অনেকটা বরফ গলে গেছে। অস্ট্রিয়ার আল্পস পর্বতের হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে, সঙ্গে হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সম্পদও। উঁচু পাহাড়ি অঞ্চলগুলোর বাস্তুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল, এগুলো জলের ভাণ্ডার হিসেবেও কাজ করে, কিন্তু গ্লেশিয়াল রিট্রিট ও বরফ গলে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়ছে এখানে। অস্ট্রিয়া ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করছে গ্লেশিয়ার স্পেস নামক একটা প্রজেক্টে। প্রকল্পটা সরাসরি হিমবাহের ওপর জলবায়ুর পরিবর্তন মাপছে। 8 মিটার উঁচু একটা টাওয়ারে হাই রেজলিউশন সেন্সর বসানো হয়েছে, সেগুলো তাপমাত্রা, বাতাস ও বায়ুর আলোড়ন নথিভুক্ত করে। যন্ত্রগুলোতে দেখা যায় কতটা বরফ কত দ্রুত গলে যাচ্ছে। হিমবাহ গলে ছোট হয়ে নিচে নামতে থাকলে আঞ্চলিক জলবায়ু প্রভাবিত হয়। এই ব্যাপারটা নিয়েই আমরা আরো জানতে চাই। হিমবাহ ছোট হয়ে গেলে কি হয়? এমন কোনো প্রতিক্রিয়া হয় কি যা বরফ গলার গতি বাড়িয়ে দিতে পারে? আর হিমবাহ একদম গলে গেলে জলের উপর কি প্রভাব পড়বে? নদীগুলোর জল আসে হিমবাহ থেকেই, এগুলো পৃথিবীর জলাধার, কিন্তু বহু জায়গায় হিমবাহ থেকে যতটা জল পাওয়া সম্ভব সেটার সীমা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে, বা আগামী 2-3 দশকের মধ্যেই সেই জলপ্রবাহ কমে যাবে। পরিণতি হবে মারাত্মক, প্রথমে বন্যা, তারপর খরা। পানি আমাদের গবেষণার একেবারে কেন্দ্রে রয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে বেশ কয়েকটা প্রকল্প চলছে, তার মধ্যে একটা এখানে। এটা মূলত প্রাথমিক গবেষণা। পাহাড়ি এলাকায় এই প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করছি আমরা। এছাড়াও কোস্টারিকা ও উজবেকিস্তানে কিছু প্রকল্প আছে। এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য হলো ভবিষ্যতে যখন জলের সংকট আরো তীব্র হবে তখন কিভাবে তার সমাধান করা যায় সেই কৌশল তৈরি করা। প্রায় 5000 কিলোমিটার দূরে ভারতের হিমালয় পর্বতমালা, সেখানে উঁচু পাহাড়ে জল ধরে রাখার উপায় বার করা হয়েছে কৃত্রিম হিমবাহ ব্যবহার করে। পাহাড়ি ঝর্ণার গতিপথ পরিবর্তন করে এটা তৈরি করা হয়েছিল। একটা খাড়া পাইপ থেকে ফোয়ারার মতো জল ছিটকে বের হয়। শীতের সময়টা জলটা জমে শঙ্কুর মতো বরফের স্তূপ তৈরি করে, এগুলোকে বলা হয় আইস স্তূপা। বসন্তের রোদ গায়ে না লাগা পর্যন্ত এই জল জমেই থাকে, তারপর তা গলে যায় ও সেই জল গাছপালা শুষে নেয়। কিন্তু সময় ফুরিয়ে আসছে। বিশাল হিমবাহে ঘেরা হিমালয় পার্বত্য অঞ্চলে প্রতি বছর 26 বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে। এই শতাব্দী শেষ হওয়ার আগেই প্রায় 80% হিমবাহ হারিয়ে যেতে পারে। পূর্ব আফ্রিকার হিমবাহ 2050-এর মধ্যেই পুরো গলে যেতে পারে। এবং ইউরোপে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন রোধ করতে না পারলে এই শতাব্দীর অন্তিমে আল্পস পর্বতের 90% বরফ গলে যেতে পারে। 2015-র প্যারিস জলবায়ু সম্মেলনে এই পরিস্থিতি যেন দেখতে না হয় সেই প্রতিশ্রুতিই নেওয়া হয়েছিল। পৃথিবীর উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য হয়তো আর পূরণ করতে পারবো না। আমরা সেই সুযোগ হারিয়েছি, কিন্তু এখনো সময় আছে পরিস্থিতি বদলানোর। কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ুকে ঠান্ডা করার পথ এখনো খুঁজে পাওয়া সম্ভব। তাহলে হয়তো হিমবাহগুলো আরো কয়েক বছর টিকে থাকবে। মানুষের মতো দেখতে রোবট, যারা দেখতে
শুনতে এমনকি স্পর্শ অনুভব করতে পারে। হানোভার ট্রেড শোতে এবার সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল এই হিউম্যানয়েড রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে জার্মান শিল্প কোথায় পৌঁছেছে, চলুন দেখে আসি। এটাই হানোভার ট্রেড শোর অন্যতম আকর্ষণ। এমন কিছু রোবট যারা শুধুই মানুষের মতো দেখতে নয়, কাজেও। অসংখ্য সেন্সর আছে বলে তারা দেখতে, শুনতে, স্পর্শ করতে, এমনকি স্পর্শ অনুভব করতেও পারে। এতদিন জার্মানির সবচেয়ে বড় শিল্প মেলার পরিচয় ছিল যন্ত্রপাতি ও রোবটিক বাহু, কিন্তু নতুন প্রজন্মের রোবটগুলো চলে কৃত্রিম বুদ্ধিমত্তায় এবং এমন কাজ করতে পারে যার জন্য আগে থেকে প্রোগ্রাম করা হয়নি তাদের। এই রোবট মানুষের সঙ্গে নিরাপদে কাজ করতে পারে। চারপাশে অপ্রত্যাশিত কিছু ঘটলে, কেউ কাছে এলে বা কোনো চলমান যন্ত্র পাশ দিয়ে গেলে সাড়া দিতে পারে। চারপাশ সম্পর্কে এদের সচেতন করে এদের সেন্সরগুলোই। মানুষের মতো দেখতে এই রোবটগুলো জার্মান শিল্পে বাড়তে থাকা প্রতিযোগিতার এক উদাহরণ। হানোভার বরাবরই জার্মান শিল্পের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে পরিচিত, কিন্তু এখন এশিয়ার, বিশেষ করে চীনের প্রতিদ্বন্দ্বী পণ্যগুলো আরও সস্তা, দ্রুত তৈরি হয়, এমনকি সেগুলো ভালো মানেরও। সম্ভবত এর কারণ হলো জার্মান কোম্পানিগুলোকে এখনও কঠোর নিয়ম আর মানদণ্ড মেনে চলতে হয়। আমার মতে পৃথিবীর অনেক ক্ষেত্রে ক্রেতাদের সবসময় নিখুঁত বা সর্বোচ্চ মানের জিনিস দরকার হয় না। তাদের দরকার কাজ চালানোর মতো ঠিকঠাক একটা মেশিন, আর চীনের কিছু কোম্পানি ঠিক সেই জায়গাটাই ধরছে। মোটামুটি ভালো একটা মেশিনের বিষয়টি আমাদেরও শিখতে হবে। শুধু সেরা মানের যন্ত্র নয়, প্রয়োজন অনুযায়ী সহজ ও ব্যবহারযোগ্য যন্ত্র তৈরি করতে হবে। জার্মান শিল্পে আজকাল দুটো বিষয় গুরুত্ব পাচ্ছে: জ্বালানি সাশ্রয় ও প্রয়োজনীয় কাঁচামাল। এগুলোই এই বছরের ট্রেড শোর প্রধান বিষয়। এই বছরে হানোভার ট্রেড শোতে জার্মানির পার্টনার ব্রাজিল। জার্মানির আশা, ব্রাজিলের মতো জ্বালানি সমৃদ্ধ বাণিজ্যের পার্টনার তাদের স্থানীয় শিল্পকে সাম্প্রতিক সংকট থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে, নতুন কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ বাড়বে আটলান্টিক মহাসাগরের দুই পারেই। ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি খরচ এবং শিল্প খাতে কার্বন নির্গমন কমাতে ব্রাজিল সাহায্যও করতে পারে। এই বছরের হানোভার মেলায় প্রায় 60টি দেশ থেকে 3000-এর মতো প্রদর্শক অংশ নিয়েছেন। সবাই বোঝার চেষ্টা করছেন ইউরোপে শিল্পের হাওয়া বইছে কোন দিকে। ভারতে ভয়াবহভাবে বাড়ছে দূষণ। বহু গ্রামে শ্বাস নেওয়াটাই ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। কিন্তু এই দূষণের উৎস কি? চুলার আগুনে রান্না, আবর্জনা পোড়ানো, নাকি বাতাসে ভেসে আসা বড় শহরের দূষণ? হাজারেরও বেশি সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই উত্তরটাই খুঁজছেন কানপুরের একদল গবেষক। বিশ্বব্যাংকের সহায়তায় ভারতের আরও কিছু এলাকায় প্রকল্পটা বাড়ানো হচ্ছে। চৌবেপুর গ্রাম ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের কাছে অবস্থিত। কোনো কোনো দিন এই গ্রামের বাতাস হয়ে ওঠে অস্বাভাবিক ভারী। বুকে প্রচন্ড চাপ লাগে, গলায় মনে হয় কফ আটকে আছে। বাচ্চাদেরও সমস্যা হয়। বেশি পরিশ্রম করলেই হাঁপিয়ে যাই। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক সচ্চিদানন্দ ত্রিপাঠী ও তার গবেষকদের দল এই পরিস্থিতির পরিবর্তন চান, কিন্তু তার আগে দূষণের উৎস খুঁজে বার করতে হবে। সেই উদ্দেশ্যে বিজ্ঞানীরা উত্তরপ্রদেশ ও বিহারে প্রায় 1400টা সেন্সর স্থাপন করেছেন। এই সেন্সরের নেটওয়ার্ক থেকে সবসময় দূষণের মাত্রার তথ্য পাওয়া যাচ্ছে, সঙ্গে পাওয়া যাচ্ছে আবহাওয়া ও জলবায়ুর তথ্য। মেশিন লার্নিং ভিত্তিক এআই মডেল ব্যবহার করে এই দুই ধরনের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করছি। বোঝার চেষ্টা করছি বায়ু দূষণের ধরনটা কি। মানে জেলা, বিভাগ বা রাজ্যের সীমানা অনুযায়ী দূষণের ধরন বদলায় কিনা সেটা বোঝার চেষ্টা করছি। ফলাফল, গ্রামাঞ্চলেও ভয়াবহ মাত্রায় দূষিত কণা ছড়িয়ে আছে। খোলা আগুনে রান্না ও রাস্তার ধারে আবর্জনা পোড়ানোর দৈনন্দিন অভ্যাসের বড় কারণ। এছাড়াও বাতাসে ভেসে ভেসে বড় শহরের দূষণ গ্রামে পৌঁছে যায়। ক্ষতিকর কণাগুলো খুব ছোট, খালি চোখে দেখাও যায় না, আকারে 2.5 মাইক্রোমিটারেরও কম। কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক সেকেন্ডেই এই সব তথ্য মিলিয়ে দেখে। একবার ভাবুন তো, গ্রামে কত PM 2.5 আছে, সেই তথ্য মানুষের বয়স, আর্থসামাজিক অবস্থা এবং কোন এলাকায় থাকেন তার সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা যায়। ফলে এই বিষয়ের প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। গবেষকরা সেন্সর বসানোর প্রস্তুতি নিচ্ছেন ক্যাম্পাসে। মাপজোকে যেন ভুল না হয়
সেজন্য প্রতিটা সেন্সর নিখুঁতভাবে যাচাই করা হয়। এই যে সেন্সর, এই সেন্সরের গায়ে ছোট একটা ছিদ্র থাকে, সেখান দিয়ে বাতাস চলাচল করে। আসলে এই সেন্সর বাতাসকে ভেতরে টেনে নেয়। বায়ুতে কতটা দূষণ রয়েছে তার মাত্রাটা স্ক্রিনে দেখা যায়। আমরা সেই সংখ্যা বিশ্লেষণ করে বুঝি কোথায় কোথায় কি ধরনের দূষণ বেশি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই যন্ত্রগুলো চালু হবে। সংগ্রহ করা তথ্য ইনস্টিটিউটে পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত বায়ু দূষণ কমানোর পদক্ষেপ করার দায়িত্ব কর্তৃপক্ষেরই। বিজ্ঞানীদের এআই প্রকল্প এখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বিশ্বব্যাংকের সহায়তায় ভারতের আরও কিছু এলাকায় বিস্তার করা হচ্ছে প্রকল্পটা। টিকটক ভিডিও বানাতে বানাতেই গণতন্ত্র সম্পর্কে জানছে জার্মানির একদল স্কুল শিক্ষার্থী। ক্লাসরুমেই তারা শিখছে কিভাবে মত প্রকাশ করতে হয়, একে অন্যের কথা শুনতে হয় এবং একসঙ্গে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। পাশাপাশি চলছে মিডিয়ার প্রশিক্ষণ। ডিজিটাল দুনিয়ায় সচেতন নাগরিক হয়ে ওঠার নতুন পথ দেখাচ্ছে এই প্রকল্প। জার্মানির মাত্র 2/3 প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন তরুণরা বড় হয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে। সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থীরা ক্লাসরুমকেই ফিল্ম সেট বানিয়ে ফেলেছে। বিষয় মূল্যবোধ ও কমিউনিটি। অভিনয়, পরিচালনা, শুটিং সবই করছে নিজেরা। ফলাফল কিছুটা এই রকম। তাহলে আমরা কি শিখলাম? ভালো ব্যবহার মানে ভদ্রতা নয়। কারোর ব্যবহারে আলোচনা সফলও হতে পারে, ব্যর্থও হতে পারে। অন্য ক্লাসে বলে রাষ্ট্রবিজ্ঞান বিরক্তিকর, কিন্তু আমরা বলতে পারি আমরা তো ভিডিও বানাচ্ছি। খুব মজা করেছি। সকলের সঙ্গে দল বেঁধে কাজ করতে পেরে আরও ভালো লেগেছে। পুরোটাই একটি পরীক্ষামূলক প্রকল্পের অংশ। গত কয়েক সপ্তাহ ধরে বাড কামবার্গ শহরে এই স্কুলের শিক্ষার্থীরা নিজেদের মতো করে রাজনীতি ও অর্থনীতির ক্লাস সাজিয়েছে। শুধু লেকচার শোনার বদলে বিভিন্ন সৃজনশীল প্রকল্পে কাজ করেছে। শিক্ষিকা তানিয়া হাইনিশ মুগ্ধ। তিনি জানান ছাত্রছাত্রীদের সম্পর্কটাও ঘনিষ্ঠ হয়েছে। সবাই কিছু না কিছু শিখেছে, আবিষ্কার করেছে দক্ষতা, নিজেদের প্রকাশ করেছে ভালোভাবে। শান্ত স্বভাবের ছাত্রছাত্রীরাও মতামত জানিয়েছে, দেখে ভালো লাগলো। ডিজিটাল স্কুল স্টোরি বলে একটি সামাজিক সংগঠন প্রকল্পটি চালাচ্ছে। বিশেষজ্ঞরা স্কুলে এসে শেখান কিভাবে গল্প বলা ও ভিডিও তৈরি করা যায়। তারপর দায়িত্বটা শিক্ষার্থীদেরই। ওরাই সিদ্ধান্ত নেয়, নিজেদের মত প্রকাশ করে, একে অন্যের কথা শুনে এবং সমঝোতায় পৌঁছায়। এই দলবদ্ধ কাজটাই তো গণতন্ত্রের চর্চা। এই মুহূর্তে এটাই তো দরকার। এমন মানুষ যারা যুক্ত হতে চান, যারা কৌতূহলী এবং যারা আত্মবিশ্বাসের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। স্কুলগুলোতে গণতন্ত্র নিয়ে শিক্ষা এখন খুব জরুরি। জার্মানির মাত্র 2/3 প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন তরুণরা বড় হয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে। তরুণদের নিজেদের মধ্যেও সন্দেহ আরও বেশি। মাত্র 54% মনে করে তাদের প্রজন্ম বড় হয়ে গণতন্ত্র রক্ষা করবে। যোগাযোগ বা মিডিয়া বিশেষজ্ঞ মায়া সোমার জানান এ ধরনের প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত শিশুদের সঙ্গে কাজ করেন। তার মতে গণতন্ত্রের জন্য প্রস্তুত হতে গেলে মিডিয়া সাক্ষরতা খুব জরুরি। মানে সোশ্যাল মিডিয়ার ব্যবসার ধরনটা বুঝতে হবে, যেমন এর ঝুঁকি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদের প্রভাবিত করে। একটা ছবি আসল নাকি ভুয়ো? ডিজিটাল দুনিয়ায় চলতে গেলে শিশুদের এসব জ্ঞান দরকার। নিজের কর্মশালায় সোমার এসব বিষয় নিয়ে সচেতনতা তৈরি করেন। তার বার্তা স্পষ্ট, এই বিষয়গুলো স্কুলের পাঠ্যসূচিতে যুক্ত করতে গেলে নেতাদের খাটতে হবে। এই কমিউনিটিতে তারা প্রথম পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীরা মজা করেছে, অনেক কিছু শিখেছে এবং নিজেদের কাজে তারা গর্বিত। 4 দশক আগে চেরনোবিলে ঘটেছিল ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। এক মৃত ভূখণ্ডে পরিণত হয় এটি, কিন্তু সময়ের সাথে সাথে এই বিষাক্ত জমিতে ফেরে প্রকৃতি। তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আবার জাগিয়ে তুলেছে পুরনো আতঙ্ক। তেজস্ক্রিয় পদার্থে ভর্তি এই নিষিদ্ধ অঞ্চল। রুশ হামলার পর নতুন করে দেখা দিয়েছে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি। সময় যেন থমকে আছে চার্নোবিলে। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পর জনশূন্য হয়ে যায় এই এলাকা। চারপাশে 30 কিলোমিটার নিষিদ্ধ এলাকা ঘোষিত হয়। তবু সব প্রতিকূলতা সত্ত্বেও ধীরে ধীরে ফিরে আসছে প্রকৃতি।
От бачите, це молодий. দেখুন, এটা সবে গজিয়ে উঠছে। কি নরম, ফুল ফুটবে শিগগিরই। Дає квітку. বন্য প্রাণীর সংখ্যা আবার বাড়ছে, বিশেষ করে বুনো শূকরের। ওরা দ্রুত বংশবৃদ্ধি করে। কিন্তু পুরনো ক্ষত শুকানোর আগেই দেখা দেয় নতুন সংকট। রাশিয়ার হামলার প্রথম দিনেই চার্নোবিল দখল হয়, যা পুরনো বিপদগুলোকে আবার জাগিয়ে তোলে। Пройшли великі багатокілометрові কয়েক কিলোমিটার দীর্ঘ সামরিক গাড়ির বহর যায় এখান দিয়ে। সারি সারি গাড়ি আসে, রুশ সেনারা জঙ্গলে ঘাঁটি গাড়ে। при розміщенні російських তখন দেখি বহু বছর ধরে চাপা পড়ে থাকা ধুলো আবার উঠতে শুরু করেছে, যার জন্য তেজস্ক্রিয়তার মাত্রাও বাড়ছে। з руху, і на той час радіаційний фон підвищувався. সেনারা পিছু হটলে তেজস্ক্রিয়তার মাত্রা কমে, কিন্তু ঝুঁকি কমে না। চার্নোবিল বেলারুশ সীমান্তের কাছে। রাশিয়ার বাহিনীকে প্রাথমিক হামলার জন্য বেলারুশই নিজেদের এলাকা ব্যবহার করতে দিয়েছিল, তাই ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষেত্রে এটা স্পর্শকাতর এলাকা। Один із основних напрямків কিয়েভে যাওয়ার প্রধান রাস্তাগুলোর একটা এই নিষিদ্ধ এলাকার মধ্য দিয়েই গেছে। Сили оборони вказано. আমাদের সেনাবাহিনীও এটা জানে। І, безумовно, ми আমরা প্রতিদিন এই বিদ্যুৎ কেন্দ্র, এই এলাকা এবং সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করছি। в цілому кордону. তার উপর সামরিক হামলার আশঙ্কাও রয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ড্রোন হামলা করে, তাতে চতুর্থ রিয়্যাক্টরের ওপর তৈরি নিউ সেফ কনফাইনমেন্ট কাঠামোটা ক্ষতিগ্রস্ত হয়। পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর মতে এই আঘাত কোনো বিপদ সৃষ্টি করেনি, তবে কাঠামোটার তেজস্ক্রিয়তা আটকে রাখার ক্ষমতা কিছুটা কমেছে। Наразі підвищення এখন фону তেজস্ক্রিয়তার মাত্রা আর বাড়তে দেখছি না। спостерігали це হামলা হওয়ার সঙ্গে সঙ্গে এই মাত্রাটা অল্প সময়ের জন্য বেড়েছিল, удару всередині. তবে চারপাশের পরিবেশে তার প্রভাব তেমন একটা পড়েনি। Час не вплинуло на навколишнє середовище. গ্রিনপিসের সাম্প্রতিক এক মূল্যায়ন আরও গুরুতর আশঙ্কার কথা বলছে। পরিবেশবাদী এই সংগঠন সাবধান করছে, মেরামতের কাজ কিছুটা হলেও সুরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি, ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েই গেছে, বিশেষ করে ভেতরের কাঠামো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালকও একমত, আরেকটা হামলা মানেই কিন্তু বিপর্যয়। Всередині об'єкта укриття, який сам সার্কোফেগাসের ভেতরে দুর্ঘটনার পর গলে যাওয়া শত শত টন পারমাণবিক পদার্থ রয়েছে, সঙ্গে আছে ধুলো। এগুলো সব এখনও তেজস্ক্রিয়। гірше যদি আরও বড় হামলা হয় আর নিউ সেফ কনফাইনমেন্ট বা সার্কোফেগাসের কাঠামো ভেঙে পড়ে, তাহলে সেই ধুলো বাতাসে ভেসে উঠবে। এর প্রভাব হবে মারাত্মক। প্রথমে নিষিদ্ধ এলাকাতে তেজস্ক্রিয়তার ঝুঁকি বাড়বে, як спочатку তারপর বাতাস যেদিকে বইবে তেজস্ক্রিয়তার মেঘও সেদিকেই ছড়িয়ে পড়বে। у будь-який напрямок на шляху розповсюдження цієї хмари. বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও এখানে সবসময় 500 জনেরও বেশি কর্মী কাজ করেন। পালা করে এখানেই থাকেন তারা। 2000 সালে বিদ্যুৎ উৎপাদন করা বন্ধ হয়েছে, তবে যারা এখানে কাজ করেন তারা জানান এখনো অনেক কাজ বাকি। Враховуючи, що আগামী 40 বছরও এখানে কাজ চলবে। 40 বিদ্যুৎ কেন্দ্রটা পুরো বন্ধ করে দরজায় তালা ঝুলিয়ে দেয়া যাবে, এরকম দিন মনে হয় না কখনো আসবে। вибачте, станція закриється, повіситься. ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ধরে রাখার জায়গাটা 100 বছরের জন্য তৈরি। Потрібно підтримувати життєдіяльність. Сховище відпрацьованого ядерного তারপর কি হবে সেটা আমরা জানি না। Сьогоднішній день воно মানুষ এখনো সেটার সমাধান খুঁজে পায়নি। 100 років ми не знаємо, тому що ще людство навіть не знає, що робити з цим паливом, яке відпрацювали. ভয়াবহ সেই পারমাণবিক দুর্ঘটনার পর যত মানুষ এই অঞ্চলে দেখা যেত, আজকাল তার তুলনায় বেশি দেখা যায়। ভয়াবহ বিপর্যয়ে পেরিয়ে আসা এলাকাটা আবারও মানুষগুলোর ওপরই ভরসা করে আছে। দর্শক, প্রতিবেদনটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যাই হোক, অন্বেষণ সম্পর্কে আরো জানতে চলে আসুন আমাদের ওয়েবসাইটে, ঠিকানা dw.com/bengali। প্রিয় দর্শক, হাতে আর বেশি সময় নেই, তাই অন্বেষণ আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। অনুষ্ঠানটি কেমন লাগলো, কোন কোন বিষয় ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর মনে রাখবেন, অন্বেষণের পাশাপাশি আমরা আছি টিকটক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।